Tamidi, Sadis. Sir, আসেন আমরা সবাই এখানে বসে আমরা শুরু করে দিই স্যার আসেন প্লিজ Hello, check. Okay. Hello. Hello, check. চিনতে পারছেন হ্যাঁ বলেন এখন মেমোরি Hello, check. আমি শেফালির হাজবেন্ড ও আচ্ছা আসলে শেফালি পাশে আসেন ও এলো এই মহিলাদের কথা নিয়ে ওয়াজ করতে Hello. হ্যাঁ ইসলামাবাদে আমাদের Hello, check. সবাই গেছে সেলিব্রেট Hello. আমরা তো যাবো যে চেক করে দেখাই নিয়ে আপাতত বড় আপাতত Hello. আমাদের যে বিখ্যাত লেখক আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বিখ্যাত কথাটি যে দেশে গুণীর সমাজ নেই সে দেশে গুণী জন্মায় না, এই কথাটি দিয়ে শুরু করছি। আমরা দায় নিচ্ছি যে আমাদের এই অঞ্চলের আমাদের এই জনপদের বিখ্যাত মানুষ এই দেশের এই বিশ্বের মোহাম্মদ সুলতান, আমরা সকলেই জানি ভাষা সংগ্রামী মোহাম্মদ সুলতান, সে তার জীবন কর্ম আমি খুব সামান্য একটু আমার কি বলবো যে পড়া হয়েছে। আপা তার মেয়ে এখানে উপস্থিত আছেন, আগে আমাদের কাছে আসলে এই বই পুস্তকগুলো ছিল না এবং আমি আমাদের মাঝগ্রামে খোঁজ করেও পাইনি। তো সেখানে দেখছিলাম যে রবীন্দ্রনাথের ভাষায় যে বড় মানুষ কিভাবে হয়, যে আত্মস্বার্থ ত্যাগ করে, তো কত বড় আত্মস্বার্থ সে ত্যাগ করেছেন এই সমাজের জন্য, মানুষের জন্য। এটা আসলে আপনারা সকলেই চেষ্টা করবেন জানবার। একটা মানুষকে জানতে না পারলে, তার জীবনকর্ম জানতে না পারলে আসলে আমাদের এই প্রজন্ম, বিশেষ করে আমাদের মধ্যে সেই বোধগুলি আসবে না। এটাই একটি ব্যাপার। আজকে তারা যেটি বললেন যে আমরা চেষ্টা করেছি সকলে মিলে, এটা আসলে একার ব্যাপার না। বিশেষ করে এই আলিমবাজারের মানুষ তারা খুব আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানটি করবার জন্য। বিশেষ করে আমাদের এই যে নয়ন আছে, আমাদের আলম চা নয়নের বাবা, আমাদের উজ্জ্বল, এই যে রাহুলের ছোট ভাই, সে একেবারে সার্বক্ষণিক এই ব্যাপারগুলোতে ওদের সঙ্গে সবুজ, আরো এখানকার অনেক তরুণ ছেলেমেয়েরা এরা সার্বক্ষণিক থেকে সহযোগিতা করে। যে আরিফ আছে, এরা কিন্তু সবাই সহযোগিতা করে এবং যখনই শুনছে এরা যে এরকম একটি লাইব্রেরি এখানে করা হবে, তারা সব সময় আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। সকলে মিলে আমরা এই পর্যন্ত এসেছি। এখন বাকিটা আমি মনে করি যে আপনারা যারা এখানে আছেন, এখানে থাকেন, আমি তো দূরে থাকি, এটা দায়িত্ব হচ্ছে আপনাদের এটা দেখভাল করার
এখানে যেন আমাদের শিশুরা, পাঠকরা এসে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, জানতে পারে, এই দায়িত্বটা আপনাদের। এটা আমি আপনাদের উপরে অর্পণ করছি। আজকে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের অতিথি ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, আমাদের সুলতান সাহেবের মেয়ে, আমাদের তার জামাই জাহিদ রেজা নূর সাহেব, আপনারা জানেন আজকের পত্রিকার সম্পাদক, আমাদের কাজী আব্দুর রহমান স্যার, সকলে জানেন আমাদের কাসাস কলেজের সাবেক অধ্যক্ষ, যাকে দেখার জন্য বা কথা শোনার জন্য অনেক বোধার মানুষ কিন্তু আমার সঙ্গে কথা বলেছেন যে স্যার কি আসবেন। আমাদের ডক্টর মাসুদুল হক স্যার, বীরগঞ্জ কলেজের অধ্যক্ষ, আমাদের সকলের প্রাণপ্রিয় আমাদের যে আক্তার ভাই আছেন শিশু একাডেমি, যাকে আমরা সবসময় আমাদের ইয়েতে পাই, আমাদের শফিকুল স্যার, একেবারে আমাদের নিজেদের মানুষ, আমরা মনে করি যে আমাদের বোঝার মানুষ। হ্যাঁ, আমাদের নয়ন স্যার, কবিচন্দ্র নয়ন স্যার, এবং আমাদের সাকোয়া থেকে আমাদের অতিথিবৃন্দ আছেন। সবার উপরে যে শ্রদ্ধেয় আমার পিতা সমতুল্য আমাদের ফণীন্দ্র কাকার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কাকা, আপনি যখনই সময় পাবেন মনে করবেন একটু আসবেন, আপনার পরামর্শে, আপনার কি বলবো যে আপনার দিক নির্দেশনায় আমরা যেন এই কাজগুলো করতে পারি, এটি একটি আমাদের আবেদন থাকলো। উপস্থিত সকলের প্রতি আমি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, আদাব, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে আমাদের এই আহ্বানে এসেছেন, সময় দিচ্ছেন। আমরা আশা করব আগামীতেও এই ভালো কাজগুলোর সঙ্গে আপনারা আসবেন, সময় দেবেন। আমার কাছে যে ব্যাপারটি মনে হয় যে আসলে কোনো কাজই একার পক্ষে সম্ভব না, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে হয়তো একটি সুন্দর পৃথিবী এক সময় হবে। এবং সকলে যদি ভালো থাকে, একা ভালো থেকে আসলে কোনো কিছুই ভালো হয় না, এটা আমরা জানি। অসংখ্য ধন্যবাদ। আর মঞ্চের সামনে যারা বসে আছেন একদম নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম মোহাম্মদ সুলতান জাতীয় পর্যায়ে কি করেছে সেটাও হয়তো অনেকের জানা নেই। স্থানিক পর্যায়ে তো উনি অনেকটা বিস্তৃতির অতলে হারিয়ে আছে, এবং জাতীয় পর্যায়ে আমি এখানে বসে আসতেই মণিসন্ধ্যা যখন আমাকে বললো যে মোহাম্মদ সুলতানের উপর একটা পাঠাগার করবে, আমি কিন্তু সেইভাবে ব্যাপারটা ধরতে পারি। আস্তে আস্তে আলাপে হলো, উনি তো আমাদের সেই 21শে ফেব্রুয়ারির যে প্রথম স্মারক গ্রন্থ বেরিয়েছিল, যেটা হাসান হাফিজুর রহমানের সম্পাদনায়, এবং সেখানে আনিসুজ্জামান স্যার ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য। আলটা মেরিনা সেই বিখ্যাত উপন্যাসের যে রচয়িতা মুর্তজা বশীর পেইন্টিং করতেন, চিটাং ইউনিভার্সিটির শিক্ষক, চারুকলা, এবং সবচেয়ে বড় কথা এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা উচ্চারিত হয়েছে, যে জাতি উনি মানুষের কদর করতে পারে না সেখানে উনি মানুষের জন্ম হয় না। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের বাঙালির অভিসংক্ষিত মুখ, যিনি ভাষাতাত্ত্বিক গবেষণার ভেতর দিয়ে বাংলা জনমণ্ডলের ভেতরে যে জনজীবনের এবং সংস্কৃতির যে বিন্যাস সাজিয়েছেন সেটা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর, তো আমি স্মরণে নিয়ে আসছি কারণে যে এদের বয়স দেখা যাবে যে ভাষা আন্দোলনের সময় 40-42 এই সময়টা, এবং তারা এক ঝাঁক তরুণ প্রজন্ম। 1947 সালে যখন দেশ বিভক্ত হয়ে গেল এবং কলকাতা কেন্দ্রিক বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী এবং মুসলিম শ্রেণী কলকাতায় যারা শিক্ষা গোষ্ঠী তৈরি করেছিল, বিশেষ করে ডক্টর মুশফিকুল্লাহ, আবুল ফজল, এরা আবুল হোসেন, এরা ঢাকায় চলে আসে, এবং ঢাকায় এসে রাষ্ট্রভাষা বাংলার যে দাবি উঠতে থাকে, তখন তমুদ্দিন মজলিসের ভালো ভূমিকা ছিল এবং শিক্ষা গোষ্ঠী এরা দেশ বিভক্ত হচ্ছে। তো আজকে বৈষম্যের জন্য হচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, বৈষম্যের শিকার আমরা অনেক আগে থেকেই। সেই 47 সালেও বৈষম্যের যে ধরন কার্যন ছিল ভাষার উপর চালিয়েছে, সেই সময় বৈষম্যের বিরুদ্ধে প্রথম প্রতিবাদে যে মুখগুলো ছিল, আমরা তো তাদেরকে ভাষা সৈনিক চিহ্নিত করি, তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ সুলতান, এবং তার যে ডকুমেন্টারি রেখে গেছেন সেটা এই অঞ্চলের মানুষ জানে। আমাদের এইটা একটা বড় লজ্জার ব্যাপার। আমরা যখন প্রদেশের প্রাকৃতিক জন পড়ি, শওকত আলীর কথা জানি,
দেখা যাবে যে শওকত আলী যে দিনাজপুরের ভূমিপুত্র ছিলেন, তখন অখণ্ড দিনাজপুর ছিল, রায়গঞ্জ বাড়ি, কিন্তু রায়গঞ্জ তো দিনাজপুরের অংশ অন্তর্গত ছিল। তো এই শওকত আলীর চর্চা মৃত্যুর পর যখন বাড়ছে, তখন দিনাজপুর শহরে অনেকেই জানেন যে শওকত আলী শিফট হয়ে রায়গঞ্জ থেকে কালীতলা এসেছিলেন, কালীতলায় তার বাড়ি আছে। সরস্বতী প্রভাবতী দেবী দিনাজপুর কালীতলায় তার বাড়ি। এরকম অনেক লোক আছে যাদের, বা নারায়ণ গঙ্গোপাধ্যায় দিনাজপুরের লোক, অনেক ভূতের গল্প লিখেছেন যারা, এবং উপদেশ, উপমহাদেশ, এইসব নানা এবং ছোট গল্পের উপর তার বিখ্যাত গবেষণা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তো এই লোকগুলো যখন জাতীয় পর্যায়ে আইকন হয়ে ওঠে, তখন গ্রুপ থেকে শেকড় ছাড়া হয়ে যায়, তখন আর যেন চেনে না। তো তখন এই নতুন প্রজন্ম তৈরি হতে থাকে, তারা তখন তাদেরকে হয়তো বড় হয়ে মোহাম্মদ সুলতানকে জানছেন যে ভাষা সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু আঞ্চলিকভাবে উনি যে এই সাকুয়ার মানুষ বা বোধার মানুষ, পঞ্চগড়ের মানুষ, এটা কিন্তু বিস্তৃতির অথলে পড়ে। এই জন্য দরকার রয়েছে আমাদের শিকড়ের কাছে বারবার ফেরানো। এবং আমরা তো লাইব্রেরির কথা জানি, লাইব্রেরি এই যে জায়গাটায় যারা বসে আছে, আমরা যাদেরকে দেখছি, লাইব্রেরিটা প্রতিষ্ঠা হলো, কিন্তু এই মানুষগুলোর যদি লাইব্রেরির সাথে অংশীদারিত্ব করে না দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে রাজনীতি তো একটা চলমান ব্যাপার, রাজনৈতিক পরিবর্তন ঘটতে থাকবে, দেশ অস্থির হবে, জাতি অস্থির হবে, উত্তঙ্গ অবস্থা পড়বে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো রক্ষা করবার দায়িত্ব কিন্তু জনমণ্ডলের হাতে পড়ে। কিন্তু তাদেরকে যদি আমরা অংশীদার না করে তুলতে পারি, আজকের এই অনুষ্ঠানে এসেই যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এই লাইব্রেরি আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন শুনলাম যে মহাশঙ্করের বাড়ির কাছে যে লাইব্রেরিটা পুড়িয়ে দিয়েছে, লাইব্রেরির তো কোনো দোষ নেই। ওই স্পেন যখন মুসলিমরা জয় করেছে এবং কর্ডোবাতে যখন মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছে, প্রতিষ্ঠা হয়েছে, বিশাল বড় লাইব্রেরি তৈরি হয়েছিল, ওই লাইব্রেরি পুরনো হচ্ছে। আমরা শুনি নালন্দার লাইব্রেরি পড়েছি, এই লাইব্রেরিগুলো পুড়িয়ে তো কোনো লাভ নেই। এবং আপনারা দেখবেন যে আল জাবির, ইবনে সিনা, আল ফারাবি, এরা, আল গাজ্জালি, এরা যে মধ্যযুগে মুসলমানদের যে স্বর্ণ যুগটাই করেছিল, এদের প্রত্যেকেরই লাইব্রেরির যাতায়াত ছিল। এবং আল গাজ্জালির তো নিজস্ব কালেকশনে ৫,০০০-এর উপর বই ছিল। এবং তারা কি করেছে, গ্রিক সভ্যতাকে ভালো করে জেনেছে। গ্রিক সভ্যতার যে বইগুলো রয়েছে সেগুলোকে আরবিতে অনুবাদ করেছে। এবং একটা পর্যায়ে যখন গ্রিক সভ্যতার এই বইগুলো যুগের এসে পরিগ্রহের ভিতর অনেক সময় সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়, গ্রিকদের লেখা বইপত্র কিন্তু আর পাওয়া যাচ্ছিল না, পরে আরবি থেকে আবার ওগুলোকে রিট্রান্সলেট করে ইংরেজিতে পড়তে হয়েছিল। এবং আরবি যারা করেছিল এই ইবনে সিনা, আল ফারাবি, আল কিন্দি, এরা কিন্তু, এবং আরবিতে অ্যারিস্টটলের নাম আল আফলাতুন বলা হতো। এবং অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিসের বইপত্র আমরা মূল গ্রিক থেকে পাই, এটা পড়তে হচ্ছে আমাদেরকে আরবি থেকে পরে আবার ইংরেজিতে হচ্ছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এক একটা সভ্যতায় এক এক ধরনের প্রভাব আসে, এবং আমরা কিন্তু আবার প্রাচীনটাকে ফিরিয়ে নিয়ে আসি নতুন সভ্যতার ভার দিয়ে। এই যে লাইব্রেরিটা প্রতিষ্ঠা হলো, এই লাইব্রেরির স্মৃতি যারা এরা ধরে রাখছে, যে নতুন প্রজন্ম, এরা যদি রেগুলার এই জায়গাটায় আসে, তাহলে এর অংশীদারিত্ব হবে। আমাদের শৈশবে এরকম অনেক লাইব্রেরি দেখেছি, অনেকগুলো উঠে গেছে, এখনো অনেক আছে। এবং লাইব্রেরি একটা যেটা সর্বনাশ হয়ে গেছে আমাদের, যে নেট তো আসবে, নেট শুনে এখানে আসতেছে অনেকে ভয়ে নেপাল চলে গেছে। নেপালের গোশালা থেকে 1907 সালে প্রফেসর শাস্ত্রী এগুলোকে আবার উদ্ধার করেছে। এই ধরনের একটা লাইব্রেরি থাকলে দেখা যাবে অনেক প্রাচীন পুঁথি পুস্তক এগুলোর যদি কালেকশন থাকে, তাকে রিবিল্ডের জন্য, রিকনস্ট্রাকশনের জন্য ইকবালের একটি গ্রন্থ রয়েছে, রিলিজিয়াস রিকনস্ট্রাকশন অফ ইসলাম। ওই জায়গায় উনি দেখিয়েছেন যে আধ্যাত্ম চেতনার জন্য খুবই দর্শনের তিনি কথা বলছেন, প্র্যাকটিক্যাল নলেজকে অ্যাকুয়ার করবার জন্য লাইব্রেরির যে কী গুরুত্ব রয়েছে। এবং উনি ইসলামিক ঐতিহ্যকে টেনে দিয়ে বলছে, ইসলামিক ঐতিহ্যের সাথে বই পুস্তক যায় এবং দীর্ঘদিন চর্চা করে। এবং মুসলিমরা মধ্যযুগে এরকম অনেক বড় বড় আলাস্কা, আল আজহার বিশ্ববিদ্যালয় এগুলো তৈরি করেছে, বইপত্র রয়েছে। এই গুরুত্বটা আমাদের বাঙালি শ্রেণীর কাঠামোর ভেতর
তৈরি করা। এবং আমাদের তো চর্যা গীতিকায় বইপত্রে পাণ্ডুলিপির একটা ব্যাপার রয়েছে, পড়ে হয়েছে, এবং এই বাংলা ভাষা কেন্দ্রিক যে চর্চার ধারাবাহিকতা এবং ব্রাহ্মণত্ববাদের বাইরে এসে বাংলাকে রক্ষার জন্য যে চর্যার কবিদের লড়াই, এগুলো রয়েছে। তাহলে সব কিছুর মধ্যেই টিকিয়ে রাখবার একটা ব্যাপার আছে। আমরা এই লাইব্রেরিটা প্রতিষ্ঠা করলাম, কিন্তু আবার ঘুরিয়ে দিলাম, আবার একটা ঝঞ্ঝাট আসলো, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো। এরকম নানাভাবে কিন্তু আমরা পিছাচ্ছি। কাজে আমার কথা বলবার যে মোহাম্মদ সুলতানকে আমরা ধারণ করবো, এবং ধারণিত আমি তার মেয়ের সাথে কথা বলছিলাম যে স্মারক গ্রন্থ হয়েছিল, সেই মৃত্যুর পরপর 83 সালে তো উনি মারা গেছে, তারপর হয়তো তার বন্ধু বান্ধবরা করেছিলেন, কিন্তু সেটা প্রচার প্রসার নেই, এবং বই তো একটা লিমিটেডভাবে ছাপানো হয়, সেটাকে আর রিপ্রিন্ট করা হয়নি। আমার মনে হয় যে লাইব্রেরির কাজ তো শুধু পাঠক তৈরি করে না, নতুন নতুন প্রকাশনার দিকেও যাওয়া, স্মারক গ্রন্থ করা এবং সচল রাখা এই জায়গাগুলোতে। তো এই সুলতান পাঠাগারের ভেতর দিয়ে এখানে যেমন পাঠক তৈরি করার একটা প্রক্রিয়া তৈরি হবে, এবং পাঠকের ভিতর স্বপ্ন বপন করতে হবে। এই স্বপ্নের ভেতর দিয়ে তারা, আমরা ঢাকায় যারা থাকে প্রাগ অগ্রসর, আর এখানে তো অগ্রসর হতেই অনেক সময় লাগে। এই নতুন প্রজন্ম, নতুন যে চোখগুলো রয়েছে, এরা যাতে বই পড়বার গুরুত্ব, বই পড়তে করতে যাতে স্বপ্নচারী হয়ে উঠতে পারে, এবং বইকে লালন করলে জাতীয় ঐতিহ্যকে লালন করা হয়। আমার মনে পড়ছে যে আমরা আলেকজান্ডারের কথা জানি, আলেকজান্ডার পরাক্রমশালী ছিলেন, ভারত পর্যন্ত এসেছিলেন এবং ফিরে যেতে পারেননি। তার কিছু জাতিসত্তার লোকরা, কালাসরা এখনো ভারতে রয়েছে, পাকিস্তানের ওই অংশে করছেন, কিন্তু ম্যাসেডোনিয়া তার মূল রাষ্ট্র, এবং ম্যাসেডোনিয়া একটা পর্যায়ে আলেকজান্ডার মৃত্যুর পরে ইউরোপের মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়ার ফলে ম্যাসেডোনিয়ান যে অল্প সংখ্যক লোক ছিল, তারা স্বপ্ন দেখত যে আমরা আলেকজান্ডার এই ম্যাসেডোনিয়াকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। এই জন্য সেটাকে সংরক্ষণ করবার জন্য ওরা মানমন্দির প্রতিষ্ঠা করেছিল, এবং এই মানমন্দির প্রতিষ্ঠা করে সেখানে প্রাচীন পুঁথিগুলো রেখেছিল, প্রত্নতাত্ত্বিক যেসব চিহ্নগুলো রয়েছে, স্মৃতিগুলো রয়েছে, ম্যাসেডোনিয়াকে গড়বার জন্য মানমন্দির প্রতিষ্ঠা করে প্রত্যেকটা আর কি তাদের যে আলেকজান্ডারের জনগণ, যে ম্যাসেডোনিয়ান পিপল, তারা স্বপ্ন দেখেছে, রোপণ করেছে, মহল্লা তৈরি করেছে, এবং 1990 সালে এসে ম্যাসেডোনিয়া ইউরোপে আবার নিজস্ব একটা দেশ হয়েছে। কারণ একটা লাইব্রেরির ভেতর থেকে স্বপ্নটাকে পরিবাহী করতে করতে 90-এর দশকে এসে, গত 90-এর দশকে এসে আবার দেশ হয়েছে। কারণ লাইব্রেরিতে একটা দেশ আবার রিগেইন করা যায়। আমরা ইসরায়েলের কথা দেখি, উলপান আকিবা প্রতিষ্ঠা করেছে, হিব্রু ভাষাটা মরে গিয়েছিল, সেটাকে আবার লাইব্রেরির ভেতর দিয়ে করা হচ্ছে। লাইব্রেরির শক্তি অনেক বেশি। তাহলে এটা যেখানেই প্রতিষ্ঠা হোক না কেন, ছোট্ট একটা বাজারের মাঝখানে আজকে আমাদের ভাষা সৈনিকের নামে আজকে ভাষার 28 তারিখ এবং কত ফাল্গুন, 15 ফাল্গুনে প্রতিষ্ঠা হয়েছে। এটাকে যাতে এই বীজটাকে মহিলাদের পরিণত করা যায়, সেই প্রত্যাশা আমি করবো। এবং বিশেষ করে যারা নতুন প্রজন্ম রয়েছে, তাদেরকে এখানে অনুশীলন করে রাখা হোক, তাহলে দেখা যাবে যে ঝড়ঝঞ্ঝা যে আসবে, বিদ্যুৎ আর্থসামাজিক এই দেশটা আমাদের জন্ম হচ্ছে, আরও নানা ধরনের ভেতর দিয়ে যেতে হবে ঠিকই, কিন্তু আমাদের স্বপ্নগুলো যাতে আমরা না করি, এটা কবি আল মাহমুদের 21-এর কবিতাটি। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির
অগ্নি। ফেব্রুয়ারি শোকের বছর পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ সাইমাকে অসাধারণ কবিতা আবৃত্তি করবার জন্য। আমরা জানি যে আমরা যখন কথা শুনলাম মোহাম্মদ সুলতানের রাজনৈতিক সংগ্রামী জীবনের কথা জানলাম, পাশাপাশি মাসুদ ভাই যে কথাগুলি বললেন যে আসলে প্রকাশনার গুরুত্ব, এই জায়গাটাতেও মোহাম্মদ সুলতান এক অনন্য ব্যক্তিত্ব। আমরা পুঁথিধরের কথা জানি অনেকেই, সেটি আসলে তারই ব্যবস্থাপনায় পরিচালিত হতো। তিনি প্রকাশনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তো আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা তাদের কথা শুনবো, যাদেরকে আমরা সবসময় পাই না। এ পর্যায়ে আমি তারই কন্যা ডক্টর চন্দনা সুলতানা শক্তি, তার কাছে কিছু শুনবার আকাঙ্ক্ষা রাখছি। আমি আহ্বান জানাচ্ছি ডক্টর চন্দনা সুলতানাকে কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমার পঞ্চগড়ে আসতে সবসময় খুব ভালো লাগে। আমি যখন আজকে পঞ্চগড়ের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল এখানে আমার আব্বার নিঃশ্বাস, আমার আব্বার চলা, আব্বাকে আমি অনুভব করতে পারছি না। তো আমার খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে আসার জন্য। এবং মোহাম্মদ সুলতান উনি ভাষা আন্দোলনের একজন প্রথম সারির নেতা ছিলেন। উনি 21-এর যে প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি তার প্রকাশক ছিলেন এবং 50 এবং 60-এর দশকে একজন প্রথম সারির নেতা ছিলেন। কিন্তু তিনি প্রায় বিস্মৃতির আড়ালেই চলে গেছেন, তাকে আর সেভাবে মনে করা হয় না। এবং তাকে আজ স্মরণ করে তার নামে যে এই পাঠাগারটা উদ্বোধন করা হচ্ছে, আমি এই জন্য শিলনের প্রতি এবং এখানকার সবার প্রতি কৃতজ্ঞ। আর মোহাম্মদ সুলতানের রাজনৈতিক জীবনের কথা আপনারা জানবেন বা শুনবেন। রাজনীতির পাশাপাশি এই পাঠাগার আমার মনে হয় এটা আব্বার জন্য, মোহাম্মদ সুলতানের জন্য এটা অত্যন্ত প্রযোজ্য। কারণ আব্বা ছিলেন একজন বইয়ের মানুষ। রাজনীতির পাশে যদি কিছু থাকে, আব্বা ছিলেন বইয়ের মানুষ। কারণ আব্বা একজন শিক্ষকও ছিলেন, কিন্তু রাজনীতির পাশাপাশি আব্বা অনেক বছর ওয়েস্টার্ন হাই স্কুলে শিক্ষকতা করেছেন এবং তার অনেক ছাত্র নিজের জায়গায় অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। এবং আব্বার ছাত্রদের সাথে আব্বার এমন সম্পর্ক হয়ে যেত, একেবারে পরিবারের সম্পর্ক হয়ে যেত। এবং তাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে অনেক ছাত্রের সাথে, এবং তারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, আমাদের ভাই বা চাচা এরকম সম্পর্ক হয়ে যেত। কিছুদিন আগে ইংল্যান্ড থেকে আব্বার এক ছাত্র এসেছিলেন। উনি খোঁজ করে আমাকে আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমার এত ভালো লেগেছে যে একজন শিক্ষকের প্রতি কতখানি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলে তার সন্তানকে এত বছর পরে তার দেখতে ইচ্ছা করবে। এটা আমার খুব ভালো লাগার একটা বিষয় ছিল। তো এবং আমার আব্বার মারা যাওয়ার পরে তো আমাদের তো কোনো সে সময় আব্বা অনেক আগে মারা যান। আব্বার যে কবরের খরচ সেটা তার ছাত্র দিয়েছিলেন। তো আব্বা ছাত্রদের হাতে বই তুলে দিতেন এবং আব্বা আমাদেরও ছোটবেলা থেকে আমাদের হাতে বই তুলে দিয়েছিলেন। আমার যখন 4 বছর বয়স, আমি যখন পড়াশোনা শিখিনি, তখন থেকে আমার হাতে বই। এবং আমরা সব ভাই বোনরাই সবসময় বই পড়তাম, অনেক বেশি বই পড়তাম। এবং আমাদের আব্বার যে বইয়ের দোকান ছিল, পুঁথিপত্র প্রকাশনী ছিল, আব্বা সেখান থেকে মূলত প্রগতিশীল বইগুলো প্রকাশ করতেন। আর আব্বার বইয়ের প্রেস ছিল আনন্দ মুদ্রণ। আমরা পুরানো ঢাকার একটা দোতলা বাড়িতে থাকতাম, নিচের তলায় ছিল আব্বার প্রেস। তো আমরা প্রেসের শব্দ, বই ছাপানোর শব্দ, বইয়ের পাতা, বইয়ের গন্ধ, বইয়ের যে টাইপ,
যেখানে বই টাইপ করা হয়, তো সেগুলো দেখে দেখে বড় হয়েছি। তো বই বই জিনিসটা যে এত উপকারী, মানে মানুষের জন্য, প্রতিটা মানুষেরই বই বই হচ্ছে মানুষকে মানবিক হতে শেখায় আমি মনে করি, এবং মানুষের কষ্ট বুঝতে শেখায়। আমার মনে হয় যে আমাদের তো আব্বা অনেক আগে মারা যান, আমার ছোটবেলায়, আমার তখন 14 বছর বয়স। আমাদের কোনো বাড়ি ছিল না, আমাদের সেভাবে টাকা পয়সা ছিল না, আমাদের ওরকম থাকার জায়গা ছিল না। তো মাঝে মাঝে অভিমান হতো যে আব্বা এভাবে আমাদেরকে রেখে গেলেন, আশেপাশে সবার ঘর বাড়ি আছে, সব কিছু আছে, আমাদের নেই। কিন্তু আমি এখন বড় হওয়ার পরে যে বুঝতে পারি আব্বা আমাদের জন্য যা রেখে গিয়েছিলেন তা ছিল অমূল্য। আব্বা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন সেটা আসলে বিশাল কিছু ছিল, বিশাল কোনো পাওয়া ছিল আমাদের জন্য। তো রাজনৈতিক জীবন নিয়ে অনেকে হয়তো বলবেন, আমি আব্বা ব্যক্তি মানুষ হিসাবে আব্বাকে যেমন দেখেছি আমি সেটা একটু বলতে চাই। ছোট ছোট দু একটা গল্প আমি যেটা আরো অন্য জায়গায় বলেছি, যেমন আব্বাকে আমি মিথ্যা কথা বলতে শুনিনি, কখনোই মিথ্যা কথা বলতেন না, এবং আব্বা ছিলেন অত্যন্ত সৎ একজন মানুষ। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জুবলি স্কুলে পড়তাম, আমরা ভাই বোনেরা ছোটবেলায়। তো আমাদের প্রেসে আমাদের স্কুলের প্রশ্নপত্র ছাপা হতো, কিন্তু আমরা সেটা কখনোই জানতে পারিনি। এবং বেশ কয়েক বছর পরে আমি যখন আলমারি গোছাতে গিয়ে দেখলাম যে আমাদের স্কুলের প্রশ্নপত্র, তখন আমি বুঝতে পারলাম এখানে আমাদের প্রশ্নপত্র ছাপা হতো, কিন্তু সেটা আমাদেরকে কখনো দেখানো হয়নি। এবং ওই প্রশ্নপত্রেরই আমি পরীক্ষার সময় আমি উত্তর দিতে পারিনি, এমন প্রশ্ন ছিল। তো আব্বা যদি মনে করতেন আমাকে ওটা দেখিয়ে দিতে পারতেন, এবং আমি পরীক্ষায় কত আরও ভালো নাম্বার পেতাম। তো আব্বা কখনো কোনো নীতির সাথে আপোষ করেননি, কখনোই। এবং আব্বাকে বলা যায় যে নীরব কর্মী। আব্বাকে কেন জানে না মানুষ, আব্বা সবসময় নীরবেই কাজ করে গেছেন আমার মনে হয়। তো অনেকটা অভিমান ছিল আমার। 71 সালে আব্বা রাজনীতি থেকে অবসর নেন এবং নিজের বইয়ের যে প্রকাশনী সেই দিকে আব্বা মনোনিবেশ করেন। তো এখন আমি যেটা বুঝতে পারি, আব্বার অনেকটা অভিমান ছিল, কারণ রাজনীতি মানে, বিশেষ করে আমাদের মতো অনুন্নত বা স্বল্পোন্নত দেশগুলো, রাজনীতি মানে এখানে ক্ষমতার লড়াই বা কাড়াকাড়ি বা হঠকারিতা, মিথ্যা কথা বলা, যেগুলো আমার আব্বার পক্ষে সম্ভব ছিল না। এবং আব্বা তখন রাজনীতি থেকে অবসর নেন। তো আমি খুব ভালো বক্তব্য নিয়ে আসলে আমি জানি না আর কি বলা উচিত। তবে আপনারা যে বললেন আমার পঞ্চগড়ে আসা, আমি অবশ্যই এখানে আসতে চাই, কিন্তু এক নম্বর হচ্ছে আমি তো চাকরি করি, আমার ছুটির ব্যাপার আছে, প্রতি মাসে আসা তো আমার পক্ষে সম্ভব হবে না হয়তো। আমি আগেও বলেছি, আমি শিলংকে বলেছিলাম আমি এখানে একটা ক্যাম্প করতে চাই। আপনারা যদি এখানে কোনো ক্যাম্পের আয়োজন করতে পারেন, কারণ আমি তো চোখের ডাক্তার, চোখের যে চিকিৎসা দেওয়ার জন্য যন্ত্রপাতি দরকার এবং হাসপাতালে চিকিৎসাটা দিতে হবে। আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন আমি অবশ্যই এসে আমি আমার ফ্রি সার্ভিস দিয়ে যাব। তবে প্রতি মাসে পারবো না, পরপর আসতে পারি। এবং আমি খুব একটা খারাপ অপারেশন করি না। আপনারা যদি এরকম পেশেন্ট জোগাড় করতে পারেন আমি কিছু অপারেশন করে দিয়ে যাব, আমি এটা করতে পারবো। আর এখানকার যে ছোট বাচ্চা বা কিশোর কিশোরী বা যারা তরুণ আছেন তাদের প্রতি আমার বলার আছে যে আপনারা পড়ুন এবং পড়তে শিখুন। মানে বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী হতে পারে। একটা মানুষ যখন একা হয়ে যায়, বই সবচেয়ে বড় সঙ্গী হতে পারে, এবং বই কখনো প্রতারণা করে না। মানুষ মানুষকে প্রতারণা করতে পারে, কিন্তু বই প্রতারণা করে না। আর আমরা অবশ্যই মোহাম্মদ সুলতানকে স্মরণ করব, কিন্তু তার পাশাপাশি আমরা খালি অতীত নিয়ে পড়ে থাকবো না। আমরা অতীতে মোহাম্মদ সুলতানের কাছ থেকে কি শিক্ষা নিতে পারি আমরা সেটাই আমরা বিবেচনা করব। কারণ অতীত নিয়ে পড়ে থাকলে লাভ নেই। মোহাম্মদ সুলতানের আদর্শ নিয়ে আমরা যদি সেভাবে আমরা নিজেকে ভাবতে পারি, তৈরি করতে পারি, বা তাকে সেভাবে সম্মান দিতে পারি, সেটাই হবে তার জন্য অনেক বড় পাওয়া। তো আমার সাথে এখানে মোহাম্মদ সুলতানের নাতি এবং পুতিরাও এসেছে, নাত জামাই, নাতির বউ, ওরাও আছে আমার সাথে। তো আমার এটা খুব ভালো লাগছে ওদেরকে এখানে নিয়ে আসতে পেরে। এবং শেষবার আমি এসেছিলাম আমার বড় বোনের সাথে 2012 সালে। এখানকার ডিসি ছিলেন বনমালী ভৌমিক, উনি আব্বাকে মরণোত্তর একটা পদক দিয়েছিলেন। তো সে সময় এসেছিলাম, আমার তখন মনে হয়েছিল পঞ্চগড়ের লোকজন অনেক আমার শিক্ষিত এবং খুব আমার কাছে ভদ্র মনে হয়েছিল, কারণ পুরো অনুষ্ঠানে তারা কথা শুনেছে এবং
ছোট ছেলেরা চিৎকার করে, এরকম কোনো আমি দেখিনি। আমার কাছে এখানকার মানুষদেরকে বরাবরই খুব ভালো লাগে, ভদ্র এবং শিক্ষিত মনে হয়। তো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।